1 কেজি আটা দিয়ে আমরা 4 দিন কাটাইতাম। আমি ওই রুটির মধ্যে চিনি দিয়ে মোড়া আমি অফিসে নিয়ে যেতাম। আমার অফিসের যে কলিগটা ছিল বুঝতো যে ট্রেন করার কারণে আজকে আমার এই অবস্থা। আসসালামু আলাইকুম, আমি তানজিন জাহান অন্তরা। আমরা সেম ব্যাচ ছিলাম। পরীক্ষা শেষে একটা ছেলে আমার পিছে আস, দেখা যেত কোনো এক সময় কাগজের বল বানাইতো। কাগজের বল বানায় আমার পিছন দিকে ফিরে ঠিকা মারতো, জাস্ট লিখতো আই লাভ ইউ। কথা বলতে হয়তো চাইতাম, কিন্তু আমার যে মা ছিল, আমার মা আমাকে অনেক গার্ড দিত। তো তখন ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করলাম যে আমি ওর সাথে কথা বলতে চাই। মানে আপনারও তখন ভালো লেগে গেছে? তখন ভালো লেগে গেছে। আমার ইচ্ছা ছিল কি, আমি হয়তো ভার্সিটি পর্যন্ত যেয়ে তারপরে এস্টাবলিশ হয়ে আমি এই ছেলেকে বিয়ে করি। অনেকে হয় না যে 5 বছরের 10 বছর একটা প্রেম থাকে, আমার ইচ্ছা ছিল এটা। কিন্তু আমার ফ্যামিলি আমাকে বোঝে নাই, তারা মনে করছে আমি এখনই চলে যাব, তাদের মান সম্মান হানি করতে পারি। দেখলাম যে আমার ফ্যামিলি দিক দিয়ে এমন একটা চাপ আসতেছে আমাকে বিয়ে দিয়ে দিতে। অমুকের ফোন দিতেও ছেলে দেখো, তমুকের ফোন দিতে ছেলে দেখো, মানে যার সাথে তারা কথা বলবে ছেলে দেখো। কিন্তু আমার ইচ্ছা ছিল না আমি এরকম এতটুকু বয়সে আমি বিয়ে করবো। আমি ওকে জানাইলাম যে এরকম ঘটনা, বাসা থেকে বলতেছে বিয়ের কথা, কি করবো? ও বলতেছে বের হয়ে যাও। আম্মা গোসল করতে যাবে, ওই সময়টা আমি সুযোগ বুঝে আলমারি খুলে টাকাটা নিয়ে বের হয়ে গেছি। বললো যে ঠিক আছে তাহলে এক কাজ করে আমরা বিয়ে করি। ওর ফ্রেন্ড ছিল আমাদের বিয়ে করার পর আমরা কক্সবাজার চলে যাই। আমার বাবা সে বলছে যে মা তুমি কোনো চিন্তা করো না, তোমারে কেউ মারবে না, তুমি আসো। আমার শুধুমাত্র আমার বাবার কথা শুনিয়ে আমি চলে আসছে। বিচারে বসলো, তো ওনারা বলতেছে যেহেতু ওরা বিয়ে করেই ফেলছে, ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা ডেট দেই। বাচ্চাদের বিয়ে তো বিয়ে না, আমরা ফ্যামিলির মতো বিয়ে দিলে ওটাই বিয়ে। তো আমার মা রাজি হয়েছে, আমার বাবা রাজি হয়েছে। পরবর্তীতে বিয়ে হলো। এই কাবিন হওয়ার পরে ছেলের মার কথা ছিল ছেলে ইস্টাবলিশ হবে, টাকা পয়সা কামাই যেদিন করতে পারবে সেদিন আমরা মেনে নিয়ে যাও। তো আমাকে নেয়নি। 1-1.5 মাস হয়ে গেছে, আমাকে ওনারা কোনোভাবে যোগাযোগ করে নাই। হঠাৎ করে আমার শাশুড়ি, মানে ছেলের মামা শাশুড়ি, ছেলেকে বিদেশ পাঠাবে, আমাদের বাসায় একটা অ্যামাউন্টের কথা বলতেছে যে যতটুকু পারেন আপনারা দিবেন, আপনাদের জামাই তো, যদি জামাই কিছু একটা ভালো কিছু করে আপনাদের মেয়েই খাবে। 3 লাখ টাকা দেন, 4 লাখ টাকা আমি ম্যানেজ করি। তো আমার বাবা বললো যে ভাই আমি এত টাকা পয়সা দিতে পারবো না। তখন আমার বাবা বলছে আমি 1 লাখ টাকা দিতে। পরে টাকা দিল, বাকিটা আমার শাশুড়ি ম্যানেজ করছে, অত ঋণ করছে। পরে ও বিদেশ যায়, যাওয়ার পরে ও 18 মাস বিদেশ ছিল ভাইয়া। 18 মাসে আমার চাকরি করতে হয়েছে। ওখান থেকে কোনো টাকা পয়সা পাঠাতে পারে না, কোনো টাকা পয়সা পাঠাতে পারে নাই। তার মধ্যে তার ভিসাটা ছিল পুরোপুরি অবৈধ। ও অনেক কষ্ট করছে। আর আমার শাশুড়ি মনে করতো কি, ও যখন আসতে চাইতো থাকতে পারতো না, শাশুড়ি মনে করতো আমার কারণে তাকে ইনফ্লুয়েন্স করতেছেন চলে আসার জন্য। তো একদিন আমি ফোন দিছি, ও ফোন রিসিভ করে বলতেছে যে আমি এখন কথা বলতে পারবো না, পুলিশ আসছে, আমি অনেক ঝামেলায় আছি। ও এই কথা বলতেছে, বলার মধ্যেই ও বাথরুমে ঢুকলো। হ্যাঁ আমি ফোনে আছি, ভিডিও কল দেখছেন। হ্যাঁ, তখন ও বলতেছে যে হয়তো বাঁচবো না, আর যদিও বাঁচি হয়তো 3 মাস আমাদের যোগাযোগ হবে না। যদি সৌদি পুলিশ ওকে ধরে নিয়ে যায়, যেহেতু অবৈধ, জেলে থাকতে হবে। 3 মাসে ওকে বাংলাদেশে পাঠাবে, রেট দিতে আসছে। তখন পুলিশ ছিল স্টিল নাও। এই গেট দিয়ে বাথরুমে ঢুকছে, পিছনে গেট দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে মরুভূমি ছিল ভাইয়া, শুধু দেখতেছে ও দৌড়াইতেছে। আমি ততক্ষণ ভিডিও কলে ও আমি শুধু দেখতেছি হ্যাঁ এরকম করতেছে, ফোনটা কাটে নাই না, ও দৌড়াইতেছে। আমি যখন দেখছি যে আমার হাজবেন্ড চুরি করে নাই, ডাকাতি করে নাই, কিন্তু একজন চোরের মতো তার দৌড়াইতে হয়েছে। এমন একটা পর্যায়ে আসছে, আমি ওকে বলছি এক কথা আমার কসম দিছি যে আল্লাহর কসম লাগে, দোহাই লাগে আপনি চলে আসেন। ও কোনোভাবেই আসবে না, ও শুধু ওর মার কথা বলে না, আমার মা এটা মেনে নিবে না। আমি ওরে এতটুকু বলেছি যেহেতু আমার চাকরি করেই খাইতে হইতেছে, আমি চাকরি করে যখন খাচ্ছি, তাহলে আপনি বিদেশ করে কি করবেন? আমি চাকরি করে আপনার মা টাকা ঋণ শোধ করবো। আপনার মা তো বলতেছে ঋণ করছে, আমি ঋণ শোধ করবো। আমার শাশুড়ি আমাকে বাসায় ডাক দিয়ে বলে যে আমার ছেলে চলে আসতেছে শুধুমাত্র তোমার কারণে। যাই হোক ও আসছে, ও আসার পরে ও যেদিন আসে আমি নিজেই পরের দিন সকালে চলে গেছি তাদের বাসায়। যাই হোক 1 মাস আমার হাজবেন্ড কাটাইছে, ওই বাসায় ছিলাম আমি। হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলতেছে যে তোমরা বাসা দেখো, তোমাদের রুমটা আমি ভাড়া দিচ্ছি। তারা কিন্তু এখানে স্থানীয়, নিজের ছেলেকে বাসা থেকে বের করে দিবে, বউ সহ, নতুন বউ সহ বাসা থেকে বের করে দিয়ে ওই রুমটা ভাড়া দিয়ে দিবে। মানে ওই রুমে যা আছে সবই থাকবে, কিচ্ছু আমি নিতে পারবো না, ফার্নিচারও নিতে পারবে না। এরকম করে আমাকে বাসা থেকে বের করে দেয়। তো হচ্ছে গিয়ে সাভারে আলমনগর ওইখানে রুম ভাড়া নিছে। তখন হচ্ছে গিয়ে আমি 1.5 মাসে গর্ভবতী।
ও আপনি তখন প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট, কিন্তু আমি জানতাম না। আপনার শ্বশুর বাড়ির ফ্যামিলি যেটা জানতো না? না, আমি নিজেই জানতাম না। আচ্ছা, আমি তারপর? জানতাম না। অনেক ফ্রেন্ডের ফোন দেই যে আমার একটা চাকরি দাও, ও ফোন দেয় একটা চাকরি দাও। আমি একটা চাকরি পাই, সেটা হচ্ছে গিয়ে আপনার পুরীর বিশ্ব রোড। হেমায়তপুর থেকে আমার পুরীর বিশ্ব রোড যেতে হবে। প্রতিদিন আসতেন যেতেন? যেতাম। হঠাৎ অফিসে অসুস্থ হয়ে পড়ি, কিন্তু আমি বুঝি নাই যে আমি তো প্রেগনেন্ট। তো আমি পরের দিন জানতে পারি। আমার এমন সময় গেছে, আমি ভাই অফিসে লাঞ্চ ব্রেক ছিল, আমি আটা রুটি বানাইছি। 1 কেজি আটা দিয়ে আমরা 4 দিন কাটাইতাম। 4টা রুটি করতাম, 2টা ওর ছিল, 2টা আমার ছিল। আমি এই কষ্টের দিন কাটাইছি। আমি ওই রুটির মধ্যে চিনি দিয়ে মোড়া আমি অফিসে নিয়ে যেতাম। আমার অফিসের যে কলিগটা ছিল, তারা আমার কষ্ট বুঝতো। সে বুঝতো যে পেন করার কারণে আজকে আমার এই অবস্থা। আমার সেই কলিগটা বলতো পর্যন্ত যে আপু আপনি আমাকে বলতো যে আপনি কেন রুটি আনেন, আমি বলতাম যে আমি ডায়েট করি। তো বলতো যে আপু আপনি এটা কি ডায়েট বলে? এটা ডায়েট বলে না, আপনি ডায়েট করতেছেন না। ডায়েট যারা করে তারা চিনি খায় না। আমাকে ওরা বোঝাইতো যে আপনি যে কষ্টে আছেন আপনি একটু শেয়ার করেন। মানে আমি শেয়ার করতে চাই না, আমি কারো কাছে আমার দুঃখের কথা শেয়ার করতে চাইনি। যাই হোক, কষ্ট করছি অনেক। করার পরে আমি যখন মানে প্রায় 9 মাসের দিকে চলে আসি, হাজবেন্ডের কাজিন ভাইয়ার ওয়াইফ, উনি আমাকে অনেক আদর করতো। উনি আমাকে এতটুকু পর্যায়ে আমাকে সাহস নিয়ে যেত যে তুমি চিন্তা করো না, তুমি একসময় কিছু একটা করতে পারবা, তুমি দেখো। তো অনেক কষ্টের কথা যখন শেয়ার করতাম না, ভাবি হাতের মধ্যে 1,000 টাকা দিত, অথবা 500 টাকা দিত, অথবা বিকাশে পাঠাইতো, তুমি চলো, তুমি আপাতত চলো। ওই ভাবি আমাকে সাপোর্ট করছে। যখন ডাক্তার আমাকে বলছে যে সিজার করতে হবে, আমার ছেলেটা ছিল, আমার কিডনির উপরে তার মাথা ছিল, ওনারা আমার মাকে ডেরে কিভাবে বলছে হয় ফল পাবেন না হয় গাছ পাবেন। তো ভাবি আমাকে এতটুকু বলছে যে যতটুকু সাপোর্ট লাগে আমি দিব, তুমি সিজারের জন্য আগাও, আর সেটা সরকারি করার দরকার নেই। ইভেন ভাইয়া দুজনের সাপোর্ট করছে। আমার বাচ্চাটা কোনোভাবে হয়েছে, আমার মার বাসায় আমি বাচ্চা নিয়ে উঠি। ওঠার পরে বাচ্চা যখন 6 মাস 7 মাস যায়, আমার হাজবেন্ড হচ্ছে একটা ডেলিভারি বয় চাকরি করে, তখন আমার বাচ্চা নিউমোনিয়া হয়ে যায়, হাসপাতালে ভর্তি হয়। তারপরে আমার বাচ্চা হচ্ছে একটা দুর্ঘটনা আসছে, আমার বাচ্চা শুধু অসুস্থ হয়। কোনোদিনও মানে আমার বাচ্চা হচ্ছে মায়ের দুধ পাইতো না, এই কারণে আমি ভালো মতো খাবার পাইতাম না। আমার খাবারের কষ্ট ছিল। আপনার খাবারের কষ্টের কারণে বাচ্চা ভালো মতো দুধ পেত না? আমার দুধ কিনা খাওয়াইতে হইতো। এমন একটা সময় ছিল দাদা দিত, দাদা নাতি দিকে তাকে 2টা দুধ দিত, কিন্তু আমার একটা সপ্তাহে 5টা দুধ লাগবে, আর 3টা আমি কোথা থেকে জোগাড় করছি? হ্যাঁ, এরকম একটা সময় মানে আমি মানুষের কাছে হাত পাতা ছাড়া আমার উপায় ছিল না। আমার এরকম একটা দিন গেছে। ওই বাচ্চাকে হসপিটালে আনানোর মধ্যেই ওর মধ্যে দেখি একটা বুড়া কাকা, উনি হচ্ছে ব্যানের মধ্যে খিচুড়ি, ছোট পাতিলে খিচুড়ি আর ডিম বিক্রি করে। তখন আমার মাথায় বুদ্ধি আসছে যে ব্যবসা কেন না করি না, চাকরি কি আর কত ঘুরবো, চাকরি তো পাই না। তখন আমি ডিম খিচুড়ির একটা উদ্যোগ নেই, প্রায় আপনার 4 বছর আগে। 4 বছর আগে শুরু হ্যাঁ, করেছিলেন? হ্যাঁ। ও আমার মায়ের কাছ থেকে আমি 3,000 টাকা দান নিয়ে ওকে বলি যে তুমি ডিম খিচুড়ি ব্যানের মধ্যে বেচার একটা ব্যবস্থা করে। আমার ডিম খিচুড়ি বিক্রি হইতো না ভাইয়া। 1 কেজি চাল আমি রান্না করে দিই, ওইটা যদি বিক্রি না হইতো, ও শুধু এতটুকু চিন্তা করতো এইটা ফেরত নিয়ে গেলে অন্তরে টেনশন করবে, ফজর হয়ে যাইতো, ও আসতো না। তখন একটু আমি ঘুরে দাঁড়াইছি, তখন ওরা আমি বলছি তুমি যদি পারো আমাকে এখানে একটা ব্যবস্থা করে দাও দোকানের। তো ও কোনো এক কারো পরিচিত মাধ্যমে কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে আমাকে এখানে এই দোকানটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কম হলে 10 জন স্টাফ আমি চালাইতেছি। 10 জন স্টাফ? 10 জন স্টাফ, বাসা থেকে শুরু করে এখানে বাসায় লোক। প্রথমত আমরা এখন দুজন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রাখছে আমাদের। আগে অনেক কষ্ট করছি, এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর এতটুকু আশা পর্যন্ত একমাত্র অবদান হচ্ছে অন্তরার। কষ্টটা ছিল যে মা এই সময় বের করে দিছে, আমার কোনো কর্মঠ নাই, আমি কোনো কাজ করি না, কোনো কাজও নাই। যখন বের করে দিচ্ছে তখন একটু কষ্ট লাগছে, বাট এখন বুঝতেছি তারা যখন আমাকে বের করে দিছে, যদি তারা বের করে না দিত তাহলে আমি এত দূর আসতে পারতাম না। এটাই আমি বলতে চাচ্ছি যে তারা বের করে আমি দিছে তাদেরকে সালাম জানাই। আমার শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু তখন আমার কোনো মিল ছিল না, আর এখন আমার শাশুড়ির সাথে আমার এমন একটা বন্ডিং, আমার শাশুড়ির কোনো একটা কষ্ট আমার হাজবেন্ডের কাছে শেয়ার করে না, সে এখন আমার কাছে সবকিছুর কাছে শেয়ার করে। আমার শাশুড়ি যদি একটা ব্যথা হয় তখন সে আমাকে বলে মা আমার এই জায়গাটা ব্যথা হয়েছে। আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরেও পড়াইছে, আমি অনার্স কমপ্লিট করছি। তা আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি থ্যাঙ্কস জানাই, যে ধন্যবাদ জানাই যে আপনারা এরকম যদি আমার সাথে নাই করতেন হয়তো আমি বাস্তবতা দেখতাম না। যে থ্যাংক ইউ। ও আমাকে সাপোর্ট দিত, আমি ওকে কি সাপোর্ট দিতাম তার চেয়ে বেশি ও আমাকে সাপোর্ট দিত যে তুমি ধৈর্য ধরো,
আমি আছি তোমার পাশে। যেখানে আমি এই কথাটা বলবো ওকে, সেখানে ও এই কথা আমাকে বলতো। তুমি ধৈর্য ধরে আমার সবকিছু আমি কাছে ও করবো। একটা বিশ্বস্ত মানুষ ছিল। আমার কাছে মনে হইতো আমি যদি ওর রাত ছেড়ে চলে যাই তাহলে আমাকে দেখার মতো কেউ থাকবে না। আমার দর্শকদেরকে বলবো যে তোমরা কেউ অপরিপক্ক বয়সে মানে নিজের ক্যারিয়ার না গোছিয়ে অবশ্যই তোমরা এই সিদ্ধান্ত নিতে পারো না বা নিবে না, যাতে করে তোমরা সামনে অন্তরা যে সমস্যাগুলোর কথা বলছিল সেই সমস্যা ফেস করতে হয়। কারণ অন্তরা হয়তো 100 জনে একজন, অনেকেই কিন্তু এখান থেকে কামব্যাক করতে পারে না, ঘুরে আসতে পারে না, ঘুরে দাঁড়াতে পারে না। অন্তরা পেরেছে, তাই বলে যে তুমিও এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনে দাঁড়াতে পারবা, এরকম একটা রেস্টুরেন্ট খুলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা, এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই। তো আমাদের সবার বলা উচিত সবাই যেন নিজের ক্যারিয়ারে মনোযোগী হয়, পড়াশোনা, ক্যারিয়ার, তার পরবর্তীতে সম্পর্ক এবং বিয়েতে আগ্রহী হয়। আমরা এটাই সাজেশন দিব। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ওকে থ্যাংক ইউ যে ও আমার পাশে ছিল, ও আমাকে সাপোর্ট করছে বিদায় আমি এই পর্যন্ত আসতে পারছি। এটা আমি ওকে সবসময় থ্যাংক ইউ বলি। অন্তরের মতো একটা মানে মানুষ পাশে থাকলে জীবনে অনেক কিছু করা যাবে। আর ও হচ্ছে আমার জীবনে একটা অক্সিজেন, মানে ওই আমার এখন সবকিছু। আর তোমাকে কোনদিন সুযোগ হয় নাই বলার, আজকে মন খুলে বললাম। তো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য।